আমাদের দৈনন্দিন চাহিদা মেটাতে গিয়ে ক্রমশ রিক্ত হচ্ছে পৃথিবী। গবেষকরা বলছেন, গত ৩০০ বছরে বিজ্ঞানের উন্নতি হয়েছে সবচেয়ে বেশি, অথচ সেই সময়েই পৃথিবীর জল, মাটি, বাতাস অধিক মাত্রায় দূষিত হয়েছে, যার প্রভাব পড়েছে পরিবেশের সর্বত্র। এখান থেকে মাত্র ৫০ কিলোমিটার, তারপর অসীম জলরাশি, বঙ্গোপসাগরের ঢেউ বালুতটে ছড়িয়ে দিচ্ছে সাদা ফেনার রাশি। আবার নদী, বাঘুই হয়ে এবার কপালেশ্বরী, দুটোরই বর্ষার রূপ প্রলয়ঙ্কর। সমুদ্র নিকটবর্তী কেলেঘাই, বাঘুই ও কপালেশ্বরী, এই ৩ নদী তীরের বিস্তীর্ণ ক্ষেত্রের নাম পটাশপুর। এখানেই পাথর ঘাটা, পাওয়া গেছে ধ্বংসপ্রাপ্ত পাথর, চতুর্ভুজ বিষ্ণু মূর্তি। ঐতিহাসিকরা বলছেন এগুলো প্রায় ১৫০০ বছরের পুরনো। পটাশপুরবাসী লড়াই করেছেন বর্গীদের সঙ্গে। কৃষি প্রধান এই পটাশপুরে রয়েছে আকর্ষণীয় জীব বৈচিত্র্য, তবে সময়ের চাহিদা মেটাতে গিয়ে সেই জীব বৈচিত্র্য অনেকটাই ধ্বংসের মুখে। পরিবেশে জীব বৈচিত্র্য বাঁচিয়ে রাখার জন্য স্থানীয় সব বয়সের মানুষকে সঙ্গে নিয়ে নিরলসভাবে কাজ করে চলেছেন পূর্ব মেদিনীপুরের পটাশপুরের প্রবীণ এক কৃষিজীবী নাগরিক সোমনাথ দাস অধিকারী। একই সঙ্গে তিনি ভাস্কর এবং লেখক। শুধুমাত্র শিল্প বিপ্লবের দৌলতে ২০০ বছর আগে বিজ্ঞানের চূড়ান্ত ক্ষমতাকে কাজে লাগিয়ে মানুষ এমন প্রকৃতিকে নষ্ট করতে আরম্ভ করলো, তার চাহিদা বাড়তে লাগলো। সেই চাহিদা বাড়ার মূলে মানুষের জীবনযাত্রা তো পরিবেশ নির্ভর। তার খাদ্য, তার বস্ত্র, তার বাসস্থান, তার বায়ু মানে অক্সিজেন, তার আলো, তার মাটি, তার জল সবই তো প্রকৃতি নির্ভর। তাকে ফুরিয়ে ফেললো। সেই ফুরিয়ে ফেলাটা কেমন না, বিজ্ঞানী কার্ল ফি সাগান তিনি বললেন যে পৃথিবীটাকে একদিন হয়তো শুধু একটা ইয়েলো ডটের মতো দেখা যাবে। তার একটা বিখ্যাত এ পেল ইয়েলো ডট। মানুষ তাহলে কি করে থাকবে না, মানুষ তো তার বসবাস করার সামগ্রিকগুলোকে সমস্ত অবিনশ্বকারিতার দ্বারা নষ্ট করে ফেলছে। গাছ, উদ্ভিদ নানা রকম, জলকে দূষিত করছে, বায়ুকে দূষিত করছে, মাটিকে দূষিত করছে, যে নির্জন পাহাড় তাকে ফাটিয়ে ঘর বানাচ্ছে, সমুদ্রের বুকে অ্যাটম বোম ফেলছে, আকাশকে পর্যন্ত ধ্বংস করে দিচ্ছে। তাহলে পরিবেশ থাকবে করে মানুষ বাঁচবে। আমরা বলি যে ওয়াইল্ড হ্যাবিটেট, শিশু মাতৃ করে বনেরা বন্যে এই জায়গাটা দাঁড়িয়েছে। এই গাছটা আমার হাতের কাছে, এটা হচ্ছে বইচি কুল, প্রচুর কাঁটা। দুপুরবেলায় গরমের দিনের গাড়ি চলে যেতাম কাছাকাছি, প্রচুর কুল হতো। এটা শুধু বাচ্চাদের কুল নয়, পশু পাখিদের খাওয়া, এবং এর শিকড় রক্তামশার ভালো ঔষধ। আমি ঠিক এইখানটায় বসে পড়েছি। এখানে বসে বলে আমি কি দেখতে পাবো? মূষাকানি। এর কানগুলো মূষার মতো বলে মাটি আঁকড়ে আছে। এটা সয়েল অ্যান্ড ওয়াটার কনজারভেশন। এই যে মূষাকানি, এটা হচ্ছে লিভারের বাচ্চা দুধ খাওয়ার অবস্থাতে মায়েরা যদি এই মূষাকানি রস খাওয়ায়, আমরা করোনা পিরিয়ডে বলেছিলাম যে মূষাকানির রস সপ্তাহে ৩-৪ দিন খেতে হবে, তাহলে করোনা প্রিভেন্টিভ অফ করোনা হবে, লিভারের একটা ভালো কাজ। এই গাছটা হাড় জোড়া,
এর থেতো করলে যে আঠাটা বেরোয়, সেই আঠাটা লাগালেই হাড় জুড়বে। এর নাম হচ্ছে হাড়জোড়া, এ টাইপ অফ ক্যাকটাস। এই হাড়জোড়া কিন্তু সত্যি কাজ দেয়, এখনও পর্যন্ত কবিরাজরা কিন্তু এর উপরে নির্ভর করে এবং কার্যকরী করে। ঠিক এইখানেই ঘুরে পড়লে আমি দেখছি এটা বাসক। বাসক হচ্ছে সর্দি কাশি জ্বর কফ বসে গেছে এবং সেটা টেন্স টু নিউমোনিয়া, এই বাসকের রস আর তুলসী পাতার রস। এই যে গাছগুলো হয়ে আছে এইখানে, এটা হচ্ছে গাঁদাল পাতা। পাতা খুব গন্ধ, বাচ্চারা খেতে চায় না, কিন্তু বাত বা পেট খারাপে এই গাঁদাল পাতা আর শিঙি মাছের ঝোল বাচ্চাদের খাওয়ালে পেটের গ্যাস অম্বল শেষ হয়ে যাবে। তো এই ছোট জায়গার মধ্যে আমরা করি কি, যে ঘাস মারা ওষুধ দিয়ে দাও বা মজুর করে দিয়ে সমস্ত ঘাস ফাস যা আছে উবড়ে ফেলে দাও, কিন্তু পরিবেশ কিন্তু কাউকে নষ্ট করে না, তারা সবাইকে রাখে, সবাইয়ের সঙ্গে সহযোগিতায় সহমর্মিতায় তারা বেঁচে থাকে। ছাত্রজীবন থেকেই এই ভাবনা তাড়া করেছে সোমনাথ বাবুকে। সেই 70-এর দশক প্রেসিডেন্সি কলেজে পড়তাম, নানা রকম চিন্তা ভাবনার মাঝে একটা পরিবর্তনের যেন মনের মধ্যে বন্ধুবান্ধব সাথী তাদের মধ্যে থেকে রাজনীতিতে আমরা ঢুকে যাই, এবং সেই রাজনীতি ছিল বিপ্লবের কথা আর কৃষক বিদ্রোহের কথা ছিল। তো সেই সুবাদে বছর 3 পরেই আমরা চলে গেলাম গৈফিউল্লাহপুরে। কৃষকদের মাঝে যদি বিপ্লবের আগুন না জ্বালানো যায়, তাহলে গ্রামাঞ্চলের সেই আন্দোলন যদি জোরদার না করতে পারা যায়, তাহলে কিন্তু বিপ্লব হবে না। সেই অবস্থাতে আমরা চলে গেলাম জঙ্গলের মধ্যে। সেখানে আদিবাসীদের এলাকা, উড়িষ্যা এবং বাংলাদেশের বর্ডার। তাদের জমি জায়গা নেই, পয়সা নেই, ঘর নেই, অথচ তারা বেঁচে থাকতো প্রকৃতি নির্ভর। নদীর জল, মাঠে ধান হতো না, জঙ্গলের ফলমূল খেয়ে ঘরবাড়ি করার মতো পয়সা তাদের ছিল না, কোনো রকম সামর্থ্য না থেকে বেঁচে থাকার সেই যে মানে হ্যাবিটেটসের যে লড়াই, বেঁচে থাকার যে লড়াই, সেটা প্রত্যক্ষ করতে গিয়ে দেখলাম যে এরা সম্পূর্ণ পরিবেশ নির্ভর। এই যে আজকে আমরা একটা জায়গায় এসছি, উন্নয়নশীল বিশ্বজুড়ে মানব সভ্যতার উন্নতির জয় পতাকা উড়ছে, সেখানে দেখছি আমাদেরকে ফিরতে হবে, ভাবতে হবে যে আদিবাসীরা কিন্তু প্রাকৃতিক সমস্ত কিছু প্রকৃতি নির্ভরই কিন্তু বেঁচে থেকেছিল। তাই প্রকৃতির প্রতি, প্রকৃতির নির্ভরতা, প্রকৃতির বিশ্বস্ততা, প্রকৃতির ভালোবাসা, প্রকৃতির সঙ্গে সঙ্গ পাওয়ার যে কামনা বাসনা, সৌন্দর্যের পিয়াসী, সেই মন প্রকৃতির দিকেই ঝুঁকে পড়ে। অদ্ভুত জিনিস হচ্ছে, আমরা মানুষ বিজ্ঞানের সাহায্যে দীর্ঘায়ু কামনা করে 100 বছরকে 1000 বছর করতে চাইলেও পারি না, কিন্তু পদ্মের বীজ বিজ্ঞানীরা বলছে পাঁকে পড়েছিল 4000 বছর পরে সে অঙ্কুরিত হয়েছে। পদ্মের বীজ, প্রকৃতি যে এই শক্তিটা তার গাছপালার মধ্যে ছড়িয়ে দিচ্ছে, তার মূল যে জীবনের যে স্রোত, জীবনের যে ঢেউ, তা হচ্ছে উদ্ভিদ দিয়ে আর তার সঙ্গে কিছু প্রাণী, আর সেই প্রাণীদের মধ্যে সবচেয়ে শেষে এসছে মানুষ। এখানে এইসব ছোট গাছ, ঝোপঝাড়ের মধ্যে প্রচুর ঔষধি গাছ আছে, প্রতি মুহূর্তে ঔষধি গাছ দেখতে পাচ্ছি। আমাদের বাগানে আছে রক্ত চন্দনের গাছ, আছে কাঁঠালি চাপা, নাগেশ্বর ফুল আছে, খুব বিদেশি একদম জায়ফলের গাছ, আম তো আছে, জামরুল আছে, কাঁঠাল আছে, পেয়ারা আছে, নানা রকম বড় বড় গাছ, নারকেল আছে, তাল আছে। তাই পরিবেশ মানেই কিন্তু সব গাছ, সব পশু পাখি, যেমন বাদুড়, প্রচুর বাদুড় আছে, ছোট ছোট পাখি প্রচুর আছে, শিয়াল আছে, গন্ধ গোকুল আছে, বনবেড়াল আছে, নেউল আছে, আর সাপ তো আছে। অনেকের মতোই সোমনাথবাবুও মনে করেন প্রত্যেক জীবেরই অস্তিত্ব নির্ভর করছে অন্যের অস্তিত্বের ওপর। পৃথিবীর সকল জীবগোষ্ঠী এক বিস্ময়কর শৃঙ্খলার সঙ্গে সমবেত উদ্যোগ নিয়ে চলছে, যার ফলে 200 কোটি বছরের জীববৈচিত্র্য বিকশিত হচ্ছে। আমাদের যে অখণ্ড মেদিনীপুর,
পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এই 3 জেলা জুড়ে যদি কোনো একজন মানুষকে দেখা যায় যিনি নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছেন কিভাবে পরিবেশকে সুস্থ রাখা যায়, কিভাবে ভবিষ্যতের জন্য পৃথিবীকে বাসযোগ্য করে রাখা যায়, তার জন্য তিনি যে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন এবং প্রতিনিয়ত তার সান্নিধ্য পেয়ে আমরা যে শিখি এবং অনুপ্রাণিত হই। আমি ব্যক্তিগতভাবে সোমনাথবাবুকে দেখে আমি বিভিন্ন বন্যপ্রাণকে রেস্কিউ করা শিখেছি। তো আমরা যে ওয়াইল্ড হ্যাবিটেটকে রেস্কিউ করি, তো সেটা তাদের বাঁচানোর জন্য আমাদের একটিমাত্র আশ্রয় এই সোমনাথবাবুর এই বিস্তীর্ণ বাগান। আমরা যে কোনো বন্যপ্রাণ পেলেই আমরা সোমনাথবাবুর বাগানে আসি এবং নিশ্চিন্ত হই যে বন্যপ্রাণীটি এখানে ভালো থাকবে, সুস্থ থাকবে। উদ্ভিদের প্রাণ বাঁচানোর জন্য যে পরিবেশ দিবস আমরা পালন করি, কিন্তু জীববৈচিত্র্য যে আরও একটি বড় ব্যাপার এবং সেটা যে সমস্ত জীবকে একসঙ্গে রেখে তাকে বাঁচিয়ে রাখার কাজ করা উচিত, এইটা সোমনাথবাবুর মতো মানুষই দেখালেন। তিনি শুধু এটা দেখালেন যে না, এটা বললে হবে না, নিজে করে দেখাতে হবে। তার এত বড় বাগানে তিনি সমস্ত রকমের জীবজন্তু ছেড়েছেন, রেখেছেন এবং মানুষকে ভালোবেসে যেরকম বাঁচা যায় তিনি জীবকেও যে ভালোবাসলে তারাও যে আমাদের চারপাশে থাকতে পারে, এটা তিনি করে দেখিয়েছেন। সোমনাথদা আমার আইডল, কারণ উনি বহু প্রতিভার অধিকারী। প্রকৃতপক্ষে ছবি আঁকা থেকে, মডেল তৈরি থেকে, লেখালেখি সবেতেই তিনি আপডেটেড। মেধার কর্ষণ অনবরতই তিনি ঘটাতেই থাকেন। প্রকৃতপক্ষে গ্রাম বাংলায় থেকেও যে আন্তর্জাতিক চর্চা করা যায় সেটা সোমনাথদাকে না দেখলে বা সোমনাথদার সাথে না মিশলে প্রমাণ করা যায় না। সৃষ্টিশীল থাকা এবং অন্য সৃষ্টিকে বাঁচিয়ে রাখা, এটাই সোমনাথ বাবুর জীবনের ব্রত। নিজের কাজ করার পাশাপাশি যুক্ত রয়েছেন দীঘার কাছাকাছি রামনগর ধারাসে অবস্থিত রজনীকান্ত জ্ঞান মন্দির নামের সংগ্রহশালাটির সঙ্গে। তিনি একজন পরিবেশ বিজ্ঞানী, পরিবেশ নিয়ে বিভিন্ন জায়গায় ছুটে বেড়ান। সেই সঙ্গে সঙ্গে এখানে এসছেন, এখানকে পরিবেশের যে ফলশ্রুতি বা তার যে পরিবেশের সঙ্গে যে একাত্ম, এই কথাটা তিনি বারবার আমাকে বলে গেছেন এবং সেই কথাটা তুলে ধরে আমিও পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে এখানকার যে সমস্ত প্রাগৈতিহাসিক জীবজন্তুর যে সমস্ত ফসিল আমরা দেখেছি সেগুলোকে তুলে ধরছি এবং সেটা পরিবেশকে আরও বৃহত্তরভাবে জানার সুযোগ হবে। তাহলে তুমি কি খাও? পটাশপুরে বড় থেকে ছোট সবার অত্যন্ত আপনজন এই মানুষটি। মাকড়, প্রজাপতি, মৌমাছি তাদের খাবার দেয়, আমরা কি করি ফুলটা তুলে নিই, কিন্তু গাছ সবাইকে দেখে। এই পোকাটা যদি এই গোলাপ গাছের পাতা না পেত তাহলে সে বাঁচত না। সমান তালে সময় দেন পরিবারের সবার প্রতি। বাবার সঙ্গে গল্প করা, কোনো খবর কাগজে পত্রিকায় কোনো ভালো লেখালেখি, বাবা বলে দেখো এটা বেশ সুন্দর, পড়লে বুঝতে পারবে, বা এইটা সম্পর্কে তুমি একটু লেখো বা তুমি একটু বলো এটা কেমন হয়। তারপরে কোনো রান্নার রেসিপি হলে
দেখো এটা করলে কিন্তু ভালো হয়, সেটা বাড়িতে মাঝে মাঝে আমরা তৈরিও করি। এবং স্কুল থেকে এলাম, বাবা বলে একটু আসবে, এটা একটু পড়ো, এই বইটা একটু পড়ে দেখো। মানে তারপরে কোনো সিনেমা, ভালো সিনেমা বাবা দেখছেন যে বাড়ির সবাইকে ডাকা হলো, সেখানে গিয়ে বসলাম। সোমনাথ বাবুর এই বিপুল কর্মকাণ্ডে তার প্রধান সহযোগী ছেলে ইন্দ্রনীল। আমাদের ঘরে এই যে গাছপালা বা বায়োডাইভার্সিটির যে ব্যাপারটা, সেটা মানে অনেক দিনের ব্যাপার। এটা আমার দাদু গাছ লাগাতেন, অনেক নতুন ধরনের গাছ। আমার বাবারও সেরকম একটা শখ আছে বা করেন। এত জায়গাতে এমনিতে কোনো চাষবাস বা এসব কিছু এসব না করে এই ধরনের গাছ, নতুন ধরনের গাছ লাগানো বা তাদের বাঁচানো, সংরক্ষণ করা বা বিভিন্ন রকম প্রাণীকে সংরক্ষণ করা, এবং গাছ সম্পর্কে এতটা বেশি আমরা জানতাম না যদি গাছটা না দেখতে পেতাম। স্বাভাবিকভাবে বা এখন মানে আমাদের এই বাগানে প্রায় 500-550 রকমের স্পিসিস পাওয়া গেছে এখনো পর্যন্ত, আরও হয়তো আছে যেগুলো আমরা জানি না। পঞ্চায়েত ধরে ধরে খুঁটিয়ে ক্ষেত্র সমীক্ষার কাজ করেছেন সোমনাথ বাবু ও তাঁর সহযোগীরা। তার সবিস্তার তথ্যপঞ্জি ধরা থাকছে এই বইগুলিতে, যা আগামী দিনের গবেষকদের কাছে আকর গ্রন্থ। আমাদের ভারত সরকার 2002 আর 2003 আর 2004-এ ইন্ডিয়ান বায়োডাইভার্সিটি অ্যাক্ট আর বায়োডাইভার্সিটি রুল করার পরে এই বিএমসিগুলো প্রত্যেকটা রাজ্যে স্টেট বায়োডাইভার্সিটি বোর্ড তৈরি হয়। আমরা 2012-তে পশ্চিমবঙ্গ পলিউশন কন্ট্রোল বোর্ডের আন্ডারেই এই বায়োডাইভার্সিটি বোর্ডের মেম্বার হই, এবং আমাদের নাম হলো 3 টায়ার লাস্ট স্টেজ, সেটা হচ্ছে বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিটি বা বিএমসি পটাশপুর 1। আমি তার চেয়ারম্যান, আমাদের 7-8 জন মেম্বার ছিল। আমাদের কাজটা কী হলো না, আমরা হচ্ছে স্থানীয়ভাবে আমরা যে এলাকায় কাজটা করব, ধরে নিলাম একটা ব্লকের একটা অঞ্চল, সেই একটা অঞ্চলকে নিয়ে কাজ করতে গেলে 14, 15, 20, 30টা পর্যন্ত মৌজা হবে। তার একটা অঞ্চলের ওই মৌজাগুলোর সমীক্ষা করতে গিয়ে আমরা যে বইগুলো করলাম, এটা হচ্ছে অমরসি 7-1। তাতে আমরা প্রথম একটা সূচিপত্রতে একটা ইন্ট্রোডাকশন দিলাম, আমরা বোঝাতে চাইলাম যে ওই এলাকাটা কী ধরনের ঐতিহাসিক, তার কোনো ব্যাকগ্রাউন্ড আছে কিনা। তারপরে আমরা দিলাম মানচিত্র। সেই মানচিত্রের মধ্যে আমরা দেখছি যে প্রায় 11টা মতো মৌজা আছে, 11-12টা মতো মৌজা আছে। সে মৌজার লোকেশানটা নকশাতে বোঝালাম। একটা মৌজা লিখলে একটা মৌজার জেল নম্বর, একটা মৌজার পরিমাণ, একটা মৌজার কত পরিমাণ লোক সংখ্যা বাস করে, ছেলে কত মেয়ে কত গাছ থাকে, কত রাস্তা, কত নদী, কত জলাশয়। এখানে লেখা আছে ভূ প্রকৃতি, জমির পরিমাণ, মালিকানার ধরন, ভূ প্রকৃতির চারিত্রিক বৈশিষ্ট্য, ভূ প্রকৃতির বর্তমানের ব্যবহারের ধরন, ভূ প্রকৃতি বর্তমানে মালিকানা পরিবর্তনের ইতিহাস, যদি কোনো মন্তব্য থাকে। পটাশপুর 1 নম্বর ব্লকের জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা সমিতির সভাপতি সোমনাথ দা, ওনার অনুপ্রেরণায় এবং এই যে বই পাবলিক জনগণের যে রিপোর্ট গ্রামেগঞ্জে সংগ্রহ করেছি, এবং ওনার উৎসাহে গাছপালা, বিভিন্ন গাছপালা এবং এই পশু পাখি সম্বন্ধে জানতে পেরেছি। এটা হচ্ছে উদ্ভিদ বৈচিত্র্য, ওই মৌজাতে কী ধরনের গাছপালা আছে। যেমন এটা হচ্ছে উদ্ভিদ বৈচিত্র্য, গাছের স্থানীয় নাম, ইংরেজি বৈজ্ঞানিক নাম দেওয়া হয়েছে, টার্মারিক। স্থানীয় অধিবাসীরা কিভাবে চাষ করে তার গুণ, কোন ভূ প্রকৃতিতে পাওয়া যায়, যে সমস্ত প্রয়োজনে গাছটির বিভিন্ন অংশ কাজে লাগে, গাছটি কোথায় কোথায় হয়, গাছটির সংখ্যা বাড়ছে না কমছে, যদি কোনো মন্তব্য থাকে। যেমন গাছপালা দেওয়া হলো, তেমনি শাক সবজি আছে, ঔষধি গাছ আছে। যেমন এই পৃষ্ঠায় আছে শিউলি গাছ, ঔষধি গাছ। পুদিনা ফুল হয় কিন্তু ঔষধি গাছ। পুদিনা পেট খারাপে কাজে লাগে, আয়াপান রক্তামশায় কাজে লাগে, এর বৈজ্ঞানিক নাম, এবং আলটিমেটলি এই গাছগুলো আমাদের বেঁচে আছে কিনা। সোমনাথবাবু যে পথটা দেখালেন, তিনি একটা বয়সের উপান্তে চলে গেছেন। তার দেখানো পথে আমরা নিরন্তর সংগ্রাম করছি, এবং আগামী প্রজন্মের কাছেও আমরা একটা বার্তা রাখবো যে গাছপালা সবুজ অরণ্য, এই যে তুমি বৃক্ষ আদিপান, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছিলেন, এই যে গাছকে কেটে দেওয়া হচ্ছে, প্রাণের আদি সঞ্চারটাই তো গাছ। তো সেই সবুজকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে, সবুজকে ঘিরে যে বায়োডাইভার্সিটি, সেগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। তবে আমরা আগামী প্রজন্মকে একটা সুস্থ সমাজ বা সুস্থ পরিবেশ কিন্তু আমরা দিয়ে যেতে পারবো। তারপরেই যাচ্ছে পোকামাকড়, তারপরে পাখি, মাছ,
জীবজন্তু এই সমস্ত হওয়ার পরে এখানে আমাদের ছবিও সঙ্গে সঙ্গে আমরা দিচ্ছি কীভাবে কাজ করছি। জনবৈচিত্র্য এটা সবচেয়ে মজার, অর্থাৎ একটা এলাকাতে মানুষের ভাষা কী, এই ভাষার দ্বারা মানুষকে আলাদা করা হয়। মানে ট্যাক্সোনমি করতে গেলে একটা মানুষকে আগে তার ভাষা দিয়ে খুঁজে দেখা হয়। প্রাচীন এই যে কেলেঘাই নদী আজকে সে একদম মৃতপ্রায় হয়ে শুয়ে আছে, যার বন্যায় নারায়ণগড়, পটাশপুর, সবং, ময়না, ভগবানপুর ডুবে যায় প্রায় 5 বছর 6 বছর ধরে। তার পরিকল্পনা ইত্যাদি করতে গিয়ে এই নদী এটা পুরনো খাত বাদ দিয়ে সামনে নতুন কেলেঘাই হয়ে গেছে। এতে এসে নেমে যায় বাঘুই নদী, ওপাশে দেউলি, তারপরে কপালেশ্বরী, তারপরে চন্ডিয়া, এই করতে করতে এরা সমুদ্রের মুখে চলে যায়। এই হচ্ছে এখানকার প্রাচীনত্ব। কিন্তু দুঃখের কথা, এই প্রাচীনত্বের যে নিদর্শনগুলো আছে যেমন ঐতিহাসিকভাবে তা এখানে সেখানে পড়ে আছে, তার কেউ গুরুত্ব দেয় না। সঙ্গে সঙ্গে এই নদী খাত পাল্টে গিয়ে নতুন বাঁধ হয়ে গিয়ে সেই যে পুরনো প্রাকৃতিক সব গাছপালা, জীব জন্তু, পশু পাখি, এই যে নদী, এই নদীর মাছ, আজকে আমরা যাকে বলছি নয়না মাছ, আমাদের দেশে বলে নন্দাস, পরাল, চিতল, বোয়াল, বড় বড় পরাল, এই মাছগুলো নেই, কোনো দেশি মাছের নেই। কেলেঘাই নদীর অববাহিকা 1270 বর্গ কিলোমিটার। সেই অববাহিকা প্রচুর রকমের গাছ ছিল, বিশেষত বট অশ্বস্থ গাছ। আর এই বট অশ্বস্থ গাছগুলোতে নানা রকম পাখি একদম পার্মানেন্ট স্থায়ী বাসিন্দা ছিল। তো আমরা যখন ওই পাকা রাস্তা বা থানা থেকে আসতাম গ্রামের দিকে, তখন মাঠের মাঝখানে একটা উঁচু ঢিপির ওপরে চারদিকে ঝোপঝাড় আর বিরাট একটা বট, একটা অসুস্থ গাছ ছিল। কথিত ওইখানকার এক বুড়ি আজ থেকে 180 বছর আগে সেই গাছটা লাগিয়েছিল, যে গাছটা লোককে ছায়া দেবে, গাছটা ঠান্ডা থাকবে, তার তলায় লোকে আশ্রয় পাবে। তখন হয়তো জীবজন্তুর কথা ভাবেনি, নিশ্চয়ই তখন ভাবতো। এই অবস্থাতেই হঠাৎ দেখা গেল সেই উঁচু জায়গাটা আস্তে আস্তে নিচু হচ্ছে, চারদিক থেকে জমি চাষিরা মাটি কাটতে কাটতে তার কাছে চলে গেল। আমরা সঙ্গে সঙ্গে এসডিও এখানে যেমন বিশ্বাস চাইছিলাম, রজত বিশ্বাস, তার কাছ থেকে পারমিশন নিলাম, বায়োডাইভার্সিটি বোর্ড থেকে পারমিশন নিলাম, আমরা নোটিশ বোর্ড টাঙিয়ে দিলাম সে গাছটাকে যাতে না কেউ কাটে, গাছটার চারদিকে জায়গাটা যেন রক্ষিত হয়, যেখানে সেই গাছপালা, পাখি, ছোট ছোট ঝোপঝাড়, খেঁকশিয়াল বাসা বাঁধবে। সমস্ত রকম তরফে আমরা চেষ্টা করেছি। এখনও আপাতত 2টো গাছ বেঁচে আছে। আমরা তাদের জন্য মিটিং করেছি, স্কুলের ছেলেমেয়েদের, মাস্টারমশাইদেরকে নিয়ে, গ্রামবাসীদেরকে নিয়ে। 2টো গাছ কিন্তু এখনও বেঁচে আছে। ঠিক এই মোজাটার উপরে 2টো রাস্তার, এগরা ভগবানপুর আর ললার জনকা রোড, প্রায় 200 বছর আগে পর্তুগিজরা যখন কলকাতাতে হামলা করছে, তখন আমাদের পটাশপুরে বর্গিরা হামলা করছে, এবং বর্গিরা মোগল পাঠানদেরকে হারিয়ে দিয়ে পটাশপুরটা দখল করে নিল। সেই বর্গু দস্যুরা, মারাঠা দস্যুরা ওই অসুস্থ গাছের তলায় ঠেক দিত। আর এই তখনকার দিনের 200 বছর আগের এই রাস্তা দিয়ে কোনো জমিদার বা কেউ গেলে কিন্তু ওই গাছটার কোটের পয়সা রেখে দিয়ে যেত। কথিত পাণ্ডবঘাটা থেকে চৈতন্য মহাপ্রভু নৌকা যোগে এসে হেঁটে ওই রাস্তা দিয়ে দাঁতন থেকে শ্রীক্ষেত্র গিয়েছিলেন। সেই গাছটা একদম সরকারি রাজ্য সড়কের ওপরে হয়েছিল। সেই রাজ্য সড়কের ওপরে হয়ে থাকা 300 বছরের প্রাচীন অসুস্থ গাছ ওখানকার হিন্দু মুসলমান সবাই স্বীকার করে। রাস্তা বড় করার দৌলতে বা ইচ্ছাতে সেই গাছটাকে 10 ফুট হাইটে কেটে দেওয়া হলো। আমরা নানারকমভাবে অভিযোগ করলাম, এসডিও, ডিএম, পরিবেশ দপ্তর, আমাদের বায়োডাইভার্সিটি বোর্ড, এসডিওতে লিখিত কমপ্লেন দিলাম। ওই এটা ফরেস্ট একটা সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছে, কিন্তু মানুষের সচেতনতা, সরকারি সচেতনতা না থাকার ফলে সেই গাছটা তার ঐতিহ্য নিয়ে এবং এত মানুষের আশ্রয়স্থল ছিল, সেই গাছটা কেটে দেয়। পৃথিবী কি শুধু মানুষের জন্য? এই পুস্তিকায় সোমনাথ বাবু ইতি টেনেছেন এই বলে, দড়ি দিয়ে হেঁটে যাওয়া খেলোয়াড় হচ্ছে জীবন, 4টি খুঁটি, 4টি সূত্র, আর দড়িটি হচ্ছে ইকোসিস্টেম। বড় বড় বিজ্ঞানীরা বলে গেছেন, 1 উদ্ভিদ ও প্রাণীর সুষম অনুপাত, 2 জল ও মৌলিক পদার্থের চক্রাকারে পুনর্ব্যবহার, 3 সংখ্যা নিয়ন্ত্রণ এবং 4 নতুন নতুন অঞ্চলে বসতি স্থাপন। এই 4টি বিষয়কে অনুসরণ করতে পারলেই আমরা এ বিশ্বকে
প্রতিটি শিশুর বাসযোগ্য করে তুলতে পারব।